আসসালামু আলাইকুম। আমি মুজাহিদুল ইসলাম, অর্ডিনারি স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম। এখন আমি বৈদ্যুতিক রক্ষণ যন্ত্র এই অধ্যায় হতে আলোচনা করব। তো বৈদ্যুতিক রক্ষণ যন্ত্র কেন ব্যবহার করা হয় একটা বৈদ্যুতিক সার্কিটে? একটা বৈদ্যুতিক সার্কিটে মাত্রা অতিরিক্ত বিদ্যুৎ সরবরাহ হলে ওই বৈদ্যুতিক সার্কিটটি নষ্ট হয়ে যায় বা পুড়ে যায় বা নষ্ট হতে পারে বা পুড়ে যেতে পারে। একটা বৈদ্যুতিক সার্কিটকে নষ্ট হওয়ার হাত থেকে বাঁচানোর জন্যই মূলত বৈদ্যুতিক রক্ষণ যন্ত্র ব্যবহার করা হয়। এই বৈদ্যুতিক রক্ষণ যন্ত্র প্রহরী হিসেবে কাজ করে, অর্থাৎ তারা বৈদ্যুতিক সার্কিটটাকে পাহারা দেয় বা রক্ষা করার কাজে নিয়োজিত থাকে। তো বৈদ্যুতিক রক্ষণ যন্ত্র অনেকগুলো প্রকারভেদ রয়েছে। দেখি যদি আমরা প্রকারভেদটা, আমাদের রক্ষণ যন্ত্র মূলত দুই প্রকার, একটা হচ্ছে ফিউজ আর একটা হচ্ছে সার্কিট ব্রেকার। তো ফিউজ মূলত কাজ করে, ফিউজে হচ্ছে এক ধরনের তার লাগানো থাকে, তারটা গলে যে অর্থাৎ অতিরিক্ত বিদ্যুৎ সরবরাহের জন্য তারটা গলে যে সরবরাহটাকে বিচ্ছিন্ন করে দিয়ে ফিউজ কাজ করে। আর সার্কিট ব্রেকারে কোনো তার গলে যায় না, শুধু তারটার কানেকশনটা অফ হয়ে যায় এবং অফ হওয়ার মাধ্যমে ওই সার্কিটটাতে কারেন্ট প্রবাহ বন্ধ করে দেয়। এইভাবে সার্কিট ব্রেকার কাজ করে। তো রক্ষণ যন্ত্র কেন ব্যবহার করছি আমরা? একটা বৈদ্যুতিক সার্কিটকে অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহ হতে রক্ষা করার জন্য। তো একটা বৈদ্যুতিক সার্কিটে কেন অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহিত হবে সেই বিষয়টি আগে আমরা জানবো। তো একটা বৈদ্যুতিক সার্কিটে দুইটা কারণে অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহিত হতে পারে। একটা হচ্ছে যদি সার্কিটটা শর্ট সার্কিট হয়ে যায়, আর দুই নাম্বার হচ্ছে লোড যদি বেশি হয়ে যায় বা ওভারলোডের কারণে। তো কখন শর্ট সার্কিট হয়? যখন নিউট্রাল ফেজ বা আর্থ এক সংযোগ হয়ে যায় বা সংযোগ পেয়ে যায়, তখন সেখানে মানে নির্দিষ্ট মানের চাইতে অনেক বেশি মানের বিদ্যুৎ সরবরাহ করে বা অনেক বেশি মানের বিদ্যুৎ প্রবাহিত হয়, তখন তাকে বলা হয় শর্ট সার্কিট। আর যদি আমার একটা বাড়িতে বা একটা কারখানা ডিজাইন করার টাইমে আমি যদি মাত্রা অতিরিক্ত লোড ব্যবহার করি, তাহলে তাকে বলা হয় ওভারলোড। আর ওভারলোডের জন্য অনেক সময় অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হয়। তো যাই হোক, আমরা ফিউজ এবং সার্কিট ব্রেকার সম্পর্কে জানলাম। এখন মূলত ফিউজ দুই প্রকার। একটা ফিউজ হচ্ছে এখন ফিউজ মূলত তিন প্রকার। একটা হচ্ছে রিনিউয়েবল ফিউজ, আর একটা হচ্ছে কার্টিস ফিউজ, আর একটি হচ্ছে এইচআরসি ফিউজ। তো প্রথমে আমরা জানবো রিনিউয়েবল ফিউজটা কি। রিনিউয়েবল ফিউজটা হচ্ছে মূলত এক প্রকার ফিউজ। এই ফিউজটা চীনামাটির তৈরি বা গ্লাসের তৈরি হয়ে থাকে। এর মধ্য দিয়ে তারের সংযোগ দেওয়া থাকে এবং এই তারটা বিচ্ছিন্ন হওয়ার মাধ্যমে এই ফিউজটা কাজ করে। দুই নম্বরে জানবো আমরা কার্টিস ফিউজ। কার্টিস ফিউজটা মূলত চীনামাটির তৈরি এবং এর কারেন্ট বহন ক্ষমতা বা কারেন্টের নিয়ন্ত্রণ করার ক্ষমতা 1 অ্যাম্পিয়ার থেকে 300 অ্যাম্পিয়ারের মধ্যে, এবং এটাও মূলত চীনামাটি এবং কাঁচের তৈরি। আর তিন নম্বরটা হচ্ছে এইচআরসি ফিউজ। এটা হচ্ছে অধিক ক্ষমতা সম্পন্ন ফিউজ বা বেশি লোড নিতে পারে এরকম লোড নেওয়ার সক্ষমতা আছে এই ফিউজটা। এই ফিউজটা মূলত চীনামাটি বা কাঁচ দিয়ে তৈরি, কিন্তু এর মধ্যে সংযোগ তার হিসেবে রূপার তার ব্যবহার করা হয় এবং এই ফিউজটা ক্ষমতা 2 অ্যাম্পিয়ার থেকে 800 অ্যাম্পিয়ার পর্যন্ত হয়ে থাকে। তো আমরা এখন ফিউজের যে তিনটা প্রকারভেদ এবং তিনটা প্রকারভেদ সম্পর্কে আমরা জানলাম। এছাড়াও আরো অনেক ফিউজ রয়েছে, কিন্তু মূলত এই তিন ভাগে ভাগ করা হয় বা তিনটা বিষয় নিয়ে ভাগ করা হয়েছে ফিউজটাকে। আর এরপর আমরা জানবো সার্কিট ব্রেকার সম্পর্কে। সার্কিট ব্রেকারকেও মূলত আমরা তিন ভাগে বলতে পারি। একটা হচ্ছে সিঙ্গেল পোল, একটা হচ্ছে ডাবল পোল, আর একটা হচ্ছে ট্রিপল পোল। তো সিঙ্গেল পোল কাকে বলে? সিঙ্গেল পোল সার্কিট ব্রেকারটাতে এটাতে পোল সংখ্যা হচ্ছে একটি, অর্থাৎ এই সার্কিট ব্রেকারে একটি পোল থাকে এবং এই সার্কিট ব্রেকারটা ওয়ান ফেজ সাপ্লাইয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেরকম বাসা বাড়িতে অথবা বেকারির কারখানাতে মূলত এই সার্কিট ব্রেকারটা ব্যবহার করা হয়। আর তারপর আমরা জানবো ডাবল পোল সার্কিট ব্রেকার সম্পর্কে। ডাবল পোল সার্কিট ব্রেকারে পোল থাকে হচ্ছে দুইটি এবং এটি কারখানাতে সচরাচর ব্যবহার করা হয়। এরপর ট্রিপল পোল। ট্রিপল পোল সার্কিট ব্রেকারের পোল সংখ্যা হচ্ছে তিনটি এবং যেখানে থ্রি ফেজ সাপ্লাই দেওয়া হয় সেখানেই মূলত হচ্ছে ট্রিপল পোল সার্কিট ব্রেকারটা ব্যবহার করা হয়।
তো আমরা যে 2 নম্বরে বললাম ডাবল পোল সার্কিট ব্রেকারটা, ডাবল পোল সার্কিট ব্রেকারে দুইটি পোল থাকে এবং একটার সাথে নিউট্রাল এবং একটার সাথে ফেজের সংযোগ দেওয়া হয়। আচ্ছা, তো আমরা সার্কিট ব্রেকার সম্পর্কে মোটামুটি ধারণা লাভ করলাম। এখন আমরা দেখব যে সার্কিট ব্রেকার কিন্তু আবার গঠন অনুসারে দুই প্রকার। একটা হচ্ছে এমসিবি মানে মিনিয়েচার সার্কিট ব্রেকার, আর একটা হচ্ছে এমসিসিবি অর্থাৎ মোল্ডেড কেস সার্কিট ব্রেকার। তো মিনিয়েচার সার্কিট ব্রেকার কি? এটা মূলত ছোট পরিধিতে কাজ করার জন্য মিনিয়েচার সার্কিট ব্রেকারটা ব্যবহার করা হয়। বর্তমানে বাসা বাড়িতে বহুল ব্যবহৃত সার্কিট ব্রেকারটা হচ্ছে মিনিয়েচার সার্কিট ব্রেকার, যে মাত্রা অতিরিক্ত কারেন্ট যদি আমার বাড়িতে প্রবাহিত হয় তাহলে অটোমেটিক ভাবে মিনিয়েচার সার্কিট ব্রেকারটা কারেন্ট প্রবাহের পথটাকে অফ করে দেয় এবং এর বিভিন্ন মান রয়েছে। আমাদের প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট মানের সার্কিট ব্রেকারকে আমরা বাসাতে সংযোগ করব। আর 2 নম্বর যেটা আমরা জানলাম মোল্ডেড কেস সার্কিট ব্রেকার। মোল্ডেড কেস সার্কিট ব্রেকার মূলত ট্রিপল পোল সার্কিট ব্রেকারের মতোই এবং এই সার্কিট ব্রেকারটি সাধারণত বিভিন্ন কলকারখানাতে বা ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয়। তাহলে আমরা রক্ষণ যন্ত্র জানলাম মূলত দুই প্রকার, ফিউজ এবং সার্কিট ব্রেকার, এবং ফিউজেরও শ্রেণীবিভাগ দেখলাম এবং সার্কিট ব্রেকারেরও আমরা শ্রেণীবিভাগ দেখলাম। তাহলে রক্ষণ যন্ত্র সম্পর্কে আমাদের একটা সুনির্দিষ্ট ধারণা আসলো। এখন আমি বৈদ্যুতিক রক্ষণ যন্ত্র এই অধ্যায় হতে বিদ্যুৎ আঘাত প্রাপ্তি এড়াবার জন্য অবিলম্বিত সতর্কতা এবং বিদ্যুৎ আহত ব্যক্তির শুশ্রূষা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমরা বিদ্যুৎ থেকে নিজেদেরকে কিভাবে রক্ষা করতে পারি, অর্থাৎ বিদ্যুৎ আহত হলে নিজেদেরকে কিভাবে নিরাপদে রাখতে পারি এই বিষয়টি নিয়ে আলোচনা করব। এবং যদি কোনো কারণে বিদ্যুৎ আহত হয়ে যায় কোনো ব্যক্তি, তাহলে তাকে আমরা প্রাথমিকভাবে কিভাবে চিকিৎসা দিব বা তার জন্য আমরা কি কি কাজগুলো করব এই বিষয়টি নিয়ে এখন আমরা আলোচনা করব। তো প্রথমে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বিদ্যুৎ আঘাত প্রাপ্তি এড়াবার জন্য অবিলম্বিত সতর্কতা। আচ্ছা, কি কি সতর্কতা অবলম্বন করলে আমরা বিদ্যুৎ দ্বারা আহত হব না? 1 নম্বর হচ্ছে আমাদেরকে অবশ্যই ভেজা হাত দিয়ে বা ভেজা শরীরে বা ভেজা জায়গায় দাঁড়িয়ে কখনো মানে কোনোভাবে বৈদ্যুতিক কোনো যন্ত্রপাতিতে স্পর্শ করা উচিত না। এমনকি হোল্ডারে হাত দিয়ে একটা বাল্ব বা একটা বাতিটা পরিবর্তন করাও আমাদের উচিত না। 2 নম্বর, বিদ্যুৎ সাথে সংশ্লিষ্ট এমন কোনো কাজ করার আগে মেন সুইচটা আমাদেরকে অফ করা উচিত। এই দুইটা সতর্কতা আমাদের অবলম্বন করা উচিত। তাছাড়াও আমাদের উচিত হচ্ছে কোনো কারেন্টের তারে বা বিদ্যুতের তারে কোনোভাবে ভেজা কাপড় চোপড় শুকাতে দেওয়া উচিত না। 4 নম্বর আমরা বলতে পারি যে কোনো একটা লাইন হতে একাধিক অ্যাডাপ্টার ব্যবহার করে একাধিক যন্ত্রপাতি চালনা করা উচিত না। তারপরে অনেক সময় 5 নম্বর আমরা বলতে পারি অনেক সময় যে বৈদ্যুতিক হিটার বা বৈদ্যুতিক চুলাতে আমরা রান্না বাড়া করি, রান্না বাড়া করার সময় আমাদেরকে যথেষ্ট সাবধানতা অবলম্বন করা উচিত। এই মূলত এই সতর্কতা বা এই বিষয়গুলো যদি আমরা মাথায় রেখে কাজ করি তাহলে আমরা খুব সহজেই বিদ্যুৎ থেকে আমাদেরকে নিজেদেরকে নিরাপদে রাখতে পারবো, অর্থাৎ আমরা বিদ্যুৎ আহত হতে নিজেদেরকে সতর্ক রাখতে পারবো। 2 নম্বর কথা হচ্ছে আমরা কিভাবে বিদ্যুৎ আহত ব্যক্তির শুশ্রূষা করব, বিদ্যুৎ আহত ব্যক্তির সেবা করব। তো বিদ্যুৎ আহত ব্যক্তির সেবা করার আগে আমরা প্রথমে জেনে নিব কেন মানুষ বিদ্যুৎ দ্বারা আহত হয় বা বিদ্যুৎ আহত হয় কেন। তো আমাদের মানুষের শরীরে যে হৃৎপিণ্ডটা থাকে, এই হৃৎপিণ্ড হচ্ছে মহান সৃষ্টিকর্তার একটা অপূর্ব সৃষ্টি। তো এই হৃৎপিণ্ডের পাশে যে কোষগুলা থাকে বা পেশিগুলা থাকে, এই পেশিগুলা ছোট ছোট ব্যাটারির মতো কাজ করে বা ভোল্টেজ সোর্স হিসেবে কাজ করে। তো এইগুলার চাপের মাধ্যমে আমাদের হৃৎপিণ্ডের পেশিটাকে তারা সংকুচিত করে এবং প্রসারিত করে এবং আমাদের শরীরে রক্তটাকে কি করে সঞ্চালন করতে সাহায্য করে। তো যখন আমাদের শরীরে বিদ্যুৎ প্রবাহিত হয় বা বিদ্যুৎ দ্বারা আমরা আহত হই, তখন ওই বাইরের উচ্চ ভোল্টেজের কাছে আমাদের ওই দেহের ভেতরের যেই ভোল্টেজের সেলগুলা ছিল সেগুলা বিকল হয়ে পড়ে এবং তারা তাদের কার্যক্ষমতা হারিয়ে ফেলে। এই জন্য হৃৎপিণ্ডটা স্তব্ধ হয়ে যায় বা হৃৎপিণ্ডটা থেমে যায়। এর জন্য আমাদের যখন হৃৎপিণ্ডের কার্যক্রমটা বন্ধ হয়ে যায় তখন তো আমাদের শরীরের সকল কার্যক্রমই পর্যায়ক্রমে বন্ধ হয়ে আসবে।
এই জন্যই মানুষ বিদ্যুৎ দ্বারা আহত হয়। তো এখন যদি কেউ আহত হয়ে যায়, আমরা তাহলে কিভাবে তার সেবা করব বা তাকে প্রাথমিক আমরা চিকিৎসা দিব, এই বিষয়টি আমরা আলোচনা করব। তো প্রাথমিক চিকিৎসা দেওয়ার 1 নাম্বার বিষয় হচ্ছে আশেপাশে দেখতে হবে, কাউকে বিদ্যুৎ আহত হওয়ার পরে দেখব যে আশেপাশে মেন সুইচ আছে কিনা। যদি মেন সুইচ থাকে তাহলে আমাদের প্রথমে উচিত ওই মেন সুইচটা বন্ধ করা, অর্থাৎ আমরা ওই মেন সুইচটাকে বন্ধ করে দিব, তাহলে ওই ব্যক্তিটা ওই বিদ্যুৎ সংযোগ থেকে আলাদা হয়ে পড়বে। এখন কোনো কারণে যদি মেন সুইচটা বা সুইচটা হাতের নাগালে না থাকে বা সম্ভব না হয়, তাহলে আমরা কি করব? তাহলে আমরা শুকনা বাঁশ বা শুকনা কাঠ দিয়ে তারটা থেকে ওই ব্যক্তিটার শরীরটাকে আমরা আলাদা করে দিব, তাহলে সেই ব্যক্তিটা আলাদা হয়ে যাবে তারের কাছ থেকে বা ওই বৈদ্যুতিক সংযোগের কাছ থেকে। তো যদি কোনো কারণে আমরা হাতের কাছে বাঁশ বা কাঠ না পাই, তাহলে আমরা শুকনা কাপড় দিয়ে ওই ব্যক্তিটাকে তার থেকে সরিয়ে দিব। কিন্তু মনে রাখতে হবে কোনোভাবেই আমাদের হাত দিয়ে ওই আহত ব্যক্তিকে স্পর্শ করা যাবে না, তাহলে যেই স্পর্শ করবে সেও বিদ্যুৎ দ্বারা আহত হবে বা বিদ্যুৎ আহত হবে। এটা হচ্ছে 1 নাম্বার গুরুত্বপূর্ণ কাজ বা 1 নাম্বার করণীয় কাজ। 2 নাম্বার করণীয় কাজ হচ্ছে যখন ওই ব্যক্তিটাকে আমরা ওই বিদ্যুতের লাইন থেকে আমরা আলাদা করে ফেলবো, তখন আমাদেরকে 2 নাম্বার কাজটা করতে হবে। 2 নাম্বার কাজটা হচ্ছে ওই ব্যক্তিটার শ্বাস প্রশ্বাস চালু করার ব্যবস্থা করতে হবে। তো ওই ব্যক্তিটার শ্বাস প্রশ্বাস চালু করতে আমরা কয়েকটা স্টেপে পারি। প্রথমত ব্যক্তিটাকে আমরা উপর করে শুইয়ে দিব এবং তার পাঁজরের পাশে বসে আমরা হাঁটুতে ভর দিয়ে তার পাশে 2 পাঁজরে জোরে জোরে চাপ দিব এবং এটা মিনিটে 15 বার করা যেতে পারে। তাহলে তার আস্তে আস্তে তার ফুসফুসটা বায়ু নিবে এবং বায়ুটা ত্যাগ করবে এবং তার শ্বাস প্রশ্বাস আস্তে আস্তে সচল হবে। যদি কোনো কারণে বিদ্যুতাহত ব্যক্তির সামনের দিকটা পুড়ে যায়, তাহলে তো তাকে উপর করে শুইয়ে দেওয়া সম্ভব না, তখন তাকে চিৎ করে শুইয়ে দিতে হবে এবং সে শ্বাস প্রশ্বাস চালু করার জন্য প্রয়োজনীয় কাজগুলো করতে হবে। তো এই তো গেল। এছাড়াও আরেকটি পদ্ধতিতে আমরা শ্বাস প্রশ্বাস চালু করতে পারি, সেটা হচ্ছে মুখে মুখ দিয়ে, অর্থাৎ যে ব্যক্তিটা আহত হয়েছে তাকে উপর করে শুইয়ে দিয়ে মাথার নিচে একটু বালিশ বা কাপড় দিয়ে বুকটাকে তুলনামূলক উঁচু করতে হবে এবং মাথাটাকে তুলনামূলক ঝুলিয়ে দিতে হবে, দিয়ে মুখে মুখ লাগিয়ে আমরা যদি ফু দিই তাহলে তার বুকটা প্রসারিত হবে এবং তার বুকের ভেতরে বাতাস প্রবেশ করবে ভেতরে ফুসফুসের ভেতরে, এবং তারপরে যখন আমরা মুখটা সরিয়ে দিব তখন অটোমেটিক বাতাসটা বাইরে বের হয়ে আসবে। তো এটা যদি আমরা মিনিটে 12 থেকে 15 বার করি, তাহলে দেখা যাচ্ছে তার শ্বাস প্রশ্বাসটা ফিরে আসতে পারে। তো আমরা জানলাম যে বিদ্যুৎ ঘাত প্রাপ্তি এড়াবার জন্য কি কি সতর্কতা অবলম্বন করতে হয়, কেনই বা মানুষ বিদ্যুৎ দ্বারা আহত হয় এবং বিদ্যুৎ আহত ব্যক্তির আমরা প্রাথমিক চিকিৎসা কি করব। তো প্রাথমিক চিকিৎসা আমরা শেষ করার পরে যত দ্রুত সম্ভব রোগীর শরীরের অবস্থা দেখে তাকে বড় ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে বা নিকটস্থ কোনো ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, যেটা আমাদের দ্বারা ওই মুহূর্তে সম্ভব। তাহলে এই বিষয়টি আমরা একদম পরিপূর্ণভাবে বুঝতে পারলাম। এখন এ পর্যন্তই। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা বাকিটুকু আলোচনা করব। আসসালামু আলাইকুম।